নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা আজকে এএনএম জিএনএম তোমরা যারা অ্যাপ্লাই করতে যাবে এবছরে, তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা যদি আমার চ্যানেল প্রথম দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ করার জন্য তোমরা সরাসরি যোগাযোগও করতে পারবে আমার সঙ্গে। তো এখন আমরা আজকে এএনএম অ্যান্ড জিএনএম 2026 তার যে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে, সেখানে সমস্ত নিয়মগুলো একটু ভালো করে জেনে রাখা দরকার। তাই ভিডিওটা হয়তো 15-20 মিনিটের একটু বেশি হতে পারে। তোমরা যদি যত্ন সহকারে দেখো তাহলে অনেক পয়েন্ট পাবে যেগুলো অন্য ভিডিওতে পাবে না। সুতরাং স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে করে একটু দেখে নাও, দেখো অনেক উপকৃত হবে। এএনএম জিএনএম এ অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যে রেজিস্ট্রেশন পোর্টালটা খুলবে সেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেই জায়গা দিকে প্রথম তোমাদের ক্লিক করতে হবে। এবং এই রেজিস্ট্রেশন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভালো করে জেনে রাখা দরকার। প্রথমত বলা হয়েছে এখানে যে ক্যান্ডিডেট উইল এন্টার পার্সোনাল ডিটেল সাচ অ্যাজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ। আর আইডেন্টিফিকেশন টাইপ মানে তুমি আধার কার্ড দিচ্ছ না অন্য কিছু দিচ্ছ, সেটা আধার কার্ড দিলে আধার কার্ড লিখতে হবে, টিক করতে হবে ওখানে। নাম্বার লাগবে তার, প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। পরিষ্কার করে বলে দেওয়া আছে ক্যান্ডিডেট মাস্ট বি কেয়ারফুল while entering their name, father's name, mother's name, date of birth and domicile. This information cannot be changed, edited, modified under any circumstances. অর্থাৎ এই রেজিস্ট্রেশন পার্টটাতে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ডোমিসাইল, এই যা দিচ্ছি এগুলোতে কোন রকম স্পেলিং মিস্টেক হলেও কিন্তু কারেকশন করা যাবে না। অন্যদিকে তো বানান ভুল টুল যাই হোক যেন কিচ্ছু করতে পারবে না। কোনো ভুল ডেটা যদি ওখানে ইনপুট হয়ে যায়, এমনও হয়েছে যে নিজের জেন্ডারের জায়গাতে ভুল করে দিয়েছে, তো এই ধরনের কোনো মিস্টেক তুমি আর কারেকশন করতে পারবে না। সুতরাং এই পার্টটাতে অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে। সেকেন্ড থিং, একটা নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, যার মধ্যে দিয়ে বোর্ড হচ্ছে তোমার সাথে সম্পূর্ণ কন্ট্যাক্ট করবে। দেন দ্য ক্যান্ডিডেট ক্রিয়েট এ পাসওয়ার্ড এন্ড সাবমিট দ্য রেজিস্ট্রেশন। একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এই পাসওয়ার্ডটা দেখবে লেখা থাকবে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা করতে হবে, যেখানে বলা থাকবে আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক ভ্যালু, এইগুলো দিয়ে করতে হবে। অর্থাৎ বড় হাতে ছোট হাতে থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে, সব দিয়ে তোমাকে একটা এই পাসওয়ার্ড তৈরি করবে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে। অর্থাৎ 8 থেকে বেশি, 13 থেকে কম, এর মধ্যে দিয়ে তোমাকে একটা এই পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবে। পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু বোর্ডও তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবে না এই পাসওয়ার্ড উদ্ধার করার জন্য। এই ফরগট পাসওয়ার্ড একটা থাকে, অপশন থাকে, বাট সেটা দিয়ে যদি হলে ভালো, যদি না হয় তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে। সুতরাং এই যে ইমেল আইডি, পাসওয়ার্ড যেটা থাকবে, সেই পাসওয়ার্ড ভালো করে একটা জায়গাতে নোট করে রাখতে হবে। নেক্সট বলা হয়েছে an application number will be generated and will appear on the screen. একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। অলসো SMS email will be sent to the candidate's registered mobile number and email ID. শুধুমাত্র ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বারে যত কিছু মেসেজ ইত্যাদি যাবে। সুতরাং এই নাম্বারটা হচ্ছে ভ্যালিড, এবং এই যে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার যে জেনারেট হবে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু নোট করে নিতে হবে। ওইটাই হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বলেছে এনি এক্সামিনেশন জোন মে বি ড্রপড ইফ inadequate numbers of candidates are unavailable or circumstances are unavoidable. In such a case, the candidate will be allocated an alternative examination zone. অর্থাৎ এই যে এক্সামিনেশন জোনটা আমাদের এখানে লিস্ট থাকবে। লিস্টে আবার দুটো ভাগ থাকবে, প্রথম ভাগ থেকে 3টে এবং দ্বিতীয় ভাগ থেকে 1টা, মোট 4টে তোমরা চয়েস করতে পারবে এক্সামিনেশন জোন। তার মধ্যে তোমার প্রথম চয়েসে সিট পড়ার 99% চান্স থাকবে,
বাট কোনো কারণবশত সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে, হয়ে তোমার নেক্সট কোনো সেন্টারে, তোমার চয়েস দেওয়া নেক্সট কোনো সেন্টারে পড়লেও পড়তে পারে। তবে সাধারণত হচ্ছে ফার্স্ট যে চয়েস দেওয়া সেখানেই পড়ে। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা 4টে কিন্তু এক্সামিনেশন সেন্টারে চয়েস দিতে পারবে। রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে মূল অ্যাপ্লিকেশন পার্টে যেতে হবে। মূল অ্যাপ্লিকেশন পার্ট যখন যাব আমরা, এই মূল অ্যাপ্লিকেশন পার্টে গিয়ে কি করবো, অ্যাট দিস স্টেজ, এই স্টেজে কি করবো বলেছি, অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের দিতে হবে, সাচ অ্যাজ ডোমিসাইল দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, পিডব্লিউ স্ট্যাটাস, ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, একাডেমিক ডিটেল, এসবটা দিতে হবে। এরপরে বলা হয়েছে দেয়ার আফটার দ্য ক্যান্ডিডেটস নিড টু চুজ 4 এক্সামিনেশন সেন্টার। ওই যে যেটা বললাম যে 4টে এক্সামিনেশন সেন্টার। তাহলে আমরা এখানে যে ডেটাগুলো দেব, এই ডেটাগুলো দেওয়ারতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কারেকশন পোর্টালটা খুলবে। এই কারেকশন পোর্টাল যখন খুলবে, সেই কারেকশন পোর্টাল খুললে আমরা কি করব না, সেইখানে গিয়ে কিন্তু আমরা কারেকশন করতে পারবো মূল অ্যাপ্লিকেশন পার্টটা। বাট রেজিস্ট্রেশন পার্টে যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবে কারেকশন করা যাবে না। এটাও উল্লেখযোগ্য যে এই যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা 25 মার্চ 2026 থেকে চলবে 19 এপ্রিল 2026 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আমরা রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যাপ্লিকেশন পার্টে আরেকটা জিনিস যেটা করতে হবে, 2টো ডকুমেন্ট আপলোড করতে হবে প্রাথমিকভাবে। 2টো ডকুমেন্টের মধ্যে একটা হচ্ছে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার মধ্যে ছবিটা কমপক্ষে 75% যেন ফেস অকুপাই থাকে। যদিও এইভাবে মেনশন করা নেই, বাট আদার বড় বড় যে এন্ট্রান্স গুলো সব জায়গা থেকে এইভাবে মেনশন করা থাকে, তো সেটা চেষ্টা করতে হবে। একটা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোটা তোলা হবে, কান দুটো যেন ক্যামেরাতে পরিষ্কার করে দেখা যায় এবং চোখ যেন ক্যামেরার দিকে থাকে, সেইভাবে ফটোটা তুলে সেই ফটো আপলোড করতে হবে। এই এত খুঁটিয়ে নাটিয়ে হচ্ছে বিভিন্ন চ্যানেলে তোমরা কিন্তু পাবে না। তো এইখানে এটা করবে। আর তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা প্রথমে রানিং হ্যান্ডের সাদা কাগজে সই করবে, সই করে সেটাকে ছবি তুলে ক্রপ করে সাইজ করতে হবে। এখন এগুলোকে আপলোড করতে হবে জেপিজি বা জেপেগ ফরম্যাটে। জেপিজি বা জেপেগ ফরম্যাটে করতে হবে এবং সাইজ কি হবে না, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা হবে সেটা 10 to 200 কেবির মধ্যে হতে হবে। অন্যদিকে সিগনেচার যেটা আপলোড হবে সেটা 4 to 30 কেবিতে হতে হবে। তাহলে 2টো ডকুমেন্ট, একটা 10 to 200 কেবিতে ফটোটা হলো আর 4 to 30 কেবিতে সিগনেচারটা আপলোড করতে হবে। এটা ডকুমেন্ট হয়ে গেল। এবার মধ্যে একটা ফিস পেমেন্ট করতে হবে। ফিসটা কি রাখা হয়েছে, ফিসটা রাখা হয়েছে এখানে যে ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এ সমস্ত যারা আছে, ইডব্লিউএস, অরফানেজ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 300, তাদের জন্য 300। আর ইডব্লিউএস জেনারেল ক্যাটাগরি মানে এগুলোর বাদ দিয়ে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 400। এই পেমেন্টটা তোমরা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই কিউআর কোড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এটা পেমেন্টের এটা গেল। এই যে পেমেন্ট করা হবে, অ্যাপ্লিকেশন যে পেমেন্ট করা হবে সেটা কিন্তু রিফান্ডেবল নয়। এটা নট রিফান্ডেবল এনি সার্কমস্টান্স। তোমার যদি মনে হয় করবো না করবো না, কিন্তু তুমি আর ফেরত পাবে না। এই টোটাল ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে, ফর্ম ফিল আপের পরে তোমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করতে হবে। কি সেটা? সেটা হচ্ছে কনফার্মেশন পেজ। এই যে ফর্ম ফিল আপ টোটাল হয়ে গেল, পেমেন্টটা সাকসেসফুল যখন হয়ে যাবে, তখন ডাউনলোড কনফার্মেশন পেজ বলে একটা অপশন আসবে, সেটাকে কিন্তু ওভারলুক করবে না। তাহলে এই কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নিয়ে এটাকে অবশ্যই প্রিন্ট করে নেবে, কোথাও রাখবে না, মোবাইল টোবাইলে কোথাও রাখবে না, সরাসরি প্রিন্ট করে ফাইলে রেখে দেবে। কারণ মোবাইলে রাখলে মোবাইল করাপ্ট হতে পারে, চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, বা তোমার অন্য ক্ষেত্রে কি হয় যে কোনো কম্পিউটার বা কোথাও কোনো ক্র্যাশ হয়ে গেল, হার্ড ডিস্ক বা কিছু তুমি আর পেলেই না, এটা কেউ দিতে পারবে না সেকেন্ড টাইম। সুতরাং যখনই ডাউনলোড করবে সঙ্গে সঙ্গে গিয়ে সাইবার ক্যাফেতে, তোমরা যারা সাইবার ক্যাফেতে সঙ্গে সঙ্গে প্রিন্ট নিয়ে নেবে। মোবাইল থেকে যদি কেউ করো তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রিন্ট করিয়ে নেবে অবশ্যই। নেক্সট হচ্ছে তাহলে আমাদের এই কনফার্মেশন পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে কারেকশন পোর্টাল বলে কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম। যে অ্যাপ্লিকেশন বললাম সেকেন্ড পার্টে যে অ্যাপ্লিকেশন করলাম তার যে ভুল ভ্রান্তি, সেই জন্য যে কারেকশন পোর্টাল খোলা থাকবে, এই কারেকশন পোর্টাল খোলা থাকবে 21 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026, 3 দিনের জন্য খোলা থাকবে। এই 3 দিনের মধ্যে গিয়ে তোমাদেরকে নিজেদের যে কারেকশন করতে হবে। বলেছে কোনগুলো করা যাবে না, সেই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, এই সবগুলো কিন্তু কারেকশন করা যাবে না, যেগুলো আমরা রেজিস্ট্রেশন পার্টে দিয়েছিলাম।
সুতরাং এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে এই সময়কালের মধ্যে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড। এই যে পরীক্ষাটা যেটা হবে 14 জুন 2026 এই পরীক্ষাটা হবে। তো সেই যে পরীক্ষা হবে তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা 4 জুন 2026 থেকে এই 14 জুন 2026 এর মধ্যেই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এক্ষেত্রেও এটাও ডাউনলোড করে কিন্তু সঙ্গে সঙ্গে প্রিন্ট করে রাখবে, কারণ তোমরা যখন পরীক্ষার হলে যাবে তখন তোমাদের এই অ্যাডমিট কার্ড যেটা তুমি আপলোড করে ছবি, সেই ছবি একটা এবং গভর্নমেন্টের যে কোনো একটা আইডি ডকুমেন্ট, ইভেন স্কুল আইডি কার্ড যদি হয় ছবি সম্বলিত, তাহলে সেটাও কিন্তু অ্যালাউড হবে একটা। তাহলে তোমার একটা আইডির প্রুফ, এই তিনটে কিন্তু পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে, অন্য কিছু আর নিয়ে যাওয়া যাবে না। এএনএম এবং জিএনএম যে পরীক্ষা, সেই পরীক্ষা বসতে গেলে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই জানা দরকার। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে প্রথমে যে এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন, এটা ইম্পর্টেন্ট। একাডেমিক কোয়ালিফিকেশনে মূলত 10+2 এর যে কোনো স্ট্রিম থেকে পাস করলে অ্যাপ্লাই করা যাবে। বোথ মেল অ্যান্ড ফিমেলরা হচ্ছে জিএনএম করতে পারবে, আর শুধু ফিমেল ক্যান্ডিডেটরা এএনএম করতে পারবে। তো এখানে যে আমাদের মেল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য জিএনএম এর জন্য দুটো সরকারি কলেজ এবং কিছু প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স কলেজ থাকবে। অন্যদিকে এএনএম কোর্স যেটা করা হবে সবগুলোই হচ্ছে কিন্তু এএনএম এর গভর্নমেন্ট কলেজ। এএনএম কোর্স যারা করবে ডিউরিং দ্য কোর্স তোমরা প্রতি মাসে 500 টাকা করে স্টাইপেন্ড পাবে। এই যে এএনএম জিএনএম পরীক্ষাটা একই সঙ্গে হবে, দুটো মেরিট র্যাঙ্ক বেরোবে, সেই মেরিট র্যাঙ্ক থেকে তুমি যেটি পাবে দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে চয়েস করতে হবে, একটা থেকে কুইট করতে হবে, এটা কিন্তু সিস্টেম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন এএনএম জিএনএম, এখানে আরেকটা বলা হয়েছে, প্রথমত বলছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেকেন্ড থিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। 2026-এ যারা অ্যাপিয়ার করেছো অর্থাৎ 10+2 দিলে তারাও যেমন অ্যাপ্লাই করতে পারছো, 2026-এর আগে যারা পাস করে বসে আছো তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারছো। বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 years old অ্যাজ অন 31 December 2026। 31 ডিসেম্বর 2026 অনুযায়ী ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম 17 ইয়ার্স হয়ে থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন অ্যাজ ইন্টিমেটেড বাই দ্য কনসার্ন অথরিটি, যেটা জানানো হয়েছে যে 1 নম্বর হচ্ছে যে এজ বলা হয়েছে, জেন্ডার বলা হয়েছে এএনএম দের জন্য ফিমেল অনলি, এখানে মেল ফিমেল বোথ। জিএনএম এ ম্যাক্সিমাম এজ বলা হয়েছে নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট নেই এএনএম এএনএম এর জন্য, আবার জিএনএম এর জন্য কোনো আপার এজ লিমিট নেই। এখানে হচ্ছে রেসিডেন্স বলা হয়েছে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেডলি 10 years অ্যাজ অন 31 December 2025। 2025-এর 31 ডিসেম্বর 10 বছর পাকাপাকি যারা বসবাস করছে তারাই কিন্তু চান্স পাবে। এখানেও তাই বলেছে কি মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেড 10 years, এখানে 31 December 2025 অনুযায়ী, দুটোই হচ্ছে 10 বছর করে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হয়েছে মাস্ট বি এবল টু রিড রাইট এক্সপ্রেস ইন বেঙ্গলি, বেঙ্গলিতে হতে হবে, অ্যান্ড অর, বলেছে এবং বা নেপালি, বাংলার সঙ্গে এইটাও হতে হবে মানে অ্যান্ড অর, না হলেও হবে, বাংলার সঙ্গে বলা হয়েছে নেপালি হলেও হবে না হলেও হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে কি বলা হয়েছে 10+2 এক্সামিনেশন পাস করে থাকতে হবে, এবং এখানে বলা হয়েছে 40% মার্কস ইন এগ্রিগেট হচ্ছে 10+2 এ থাকতে হবে। এখানে 5% করে রিল্যাক্সেশন থাকবে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য 5% রিল্যাক্সেশন, অর্থাৎ জেনারেল ক্ষেত্রে 40%, এখানে হচ্ছে 35%। মাস্ট পাস ইন ইংলিশ, 10+2 লেভেলে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে এবং পাস থাকতে হবে। বলা হয়েছে ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছে তাদের ডিটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে একটু শুনে নাও। ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছে তাদের বলছে সিবিএসসি বোর্ড যেমন বলছে ক্যান্ডিডেটস পাসিং 10+2 ইন দ্য ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন, অর্থাৎ হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন থাকতে হবে। ক্যান্ডিডেট পাসিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন 2023 অনওয়ার্ডস, 2023 বা তারপরে যারা পাস করেছে তাদেরকে বলা হয়েছে যে এইখানে হেলথ কেয়ার সায়েন্সের আন্ডারে এই কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ মাস্ট পাস ইন এনি টু, এই যে তিনটে সাবজেক্ট দেওয়া আছে, কমিউনিটি হেলথ কাউন্সিলর এই একটা, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই একটা, আর পাবলিক হেলথ অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই একটা। এই তিনটের মধ্যে যে কোনো দুটো থাকতে হবে যারা 23 বা তার পরে হচ্ছে ভোকেশনাল কোর্স থেকে পাস করেছে। এগুলো দ্য ক্যান্ডিডেট হু ফার্স্ট
ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন বিফোর 2023, যারা 23 আগে পাস করেছে তাদের জন্য কি আছে না, তাদের জন্য বলা হয়েছে এখানে উইথ কমিউনিটি হেলথ গ্রুপ আন্ডার হোম সায়েন্স ডিসিপ্লিন উইথ এ কম্বিনেশন অফ 3 ভোকেশনাল পেপার, নেমলি 3টে পেপার, এই 3টে পেপার থাকতেই হবে। কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই 3টে কম্পালসারি থাকতে হবে যারা 2023 আগে পাস করে বসে আছো। বলা হয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, প্রত্যেক অল ক্যান্ডিডেটস মাস্ট বি মেডিকেলি ফিট ফর দ্য কোর্স অ্যান্ড মাস্ট প্রডিউস এ মেডিকেল সার্টিফিকেট in the format given in appendix 4 part 1 and part 2 at the time of admission। তাহলে তোমরা যখন কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করবার যখন তোমার নামে অ্যালট হবে, অ্যালট হওয়ার পরে তোমার ভেরিফিকেশন ইত্যাদি হয়ে যাবে, তুমি ফাইনালি যখন অ্যাডমিশন নিতে যাবে ইনস্টিটিউটে, তখন তোমাকে কিন্তু অবশ্যই এই মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবে? মেডিকেল সার্টিফিকেট প্রফর্মাটা দেওয়া আছে আমাদের ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে, সেই ইনফরমেশন বুলেটিনের ঠিক অ্যাপেন্ডিক্স 4-এ পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটো ভাগে ভাগ করে এটা দেওয়া আছে। সুতরাং টোটাল ডাউনলোড করে প্রিন্ট করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে তোমাদেরকে এটা করে নিতে হবে। এনি মেডিকেল প্র্যাকটিশনার, যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে করালেই হবে। সরকারি হসপিটালে করাতে হবে এমন নয়, সরকারি হসপিটালে গেলে তারা মেডিকেলের যে ওষুধ লেখার যে স্লিপ, সেই স্লিপে তারা দেবে, অথবা তোমার কোনো সার্টিফিকেট থাকলে সেই ধরনের জিনিসগুলো তারা অরিজিনাল যত টেস্ট বাগারে যা করবে সেগুলো সব তোমার অরিজিনালগুলো হোল্ড করে তোমার সার্টিফিকেট দেবে। তার থেকে তোমরা বাইরে যে কোনো মেডিকেল প্র্যাকটিশনারের সঙ্গে দেখা করবে, চোখের ডাক্তার লাগবে, একজন ফিজিশিয়ান লাগবে, দিয়ে সব কিছু এই সার্টিফিকেটটাকে সংগ্রহ করে নেবে। অ্যাডভান্স যখন তোমরা কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে সেই সময় করিয়ে রাখবে, যখনই দেখলে অ্যালটমেন্ট হয়ে গেলো সেই সময় লাগবে তোমার, মানে এরপরে ভেরিফিকেশনে যাবে 2টো রাউন্ড, তারপরে তোমার অ্যাডমিশন হবে, সুতরাং সেই সময় করিয়ে রাখবে এর আগে। এই বলি যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, তাই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেটের আবার 3টে প্রফর্মা রয়েছে, A1, A2 এবং B ফরম্যাট। এই ফরম্যাটগুলো অ্যাপেন্ডিক্স 2, 3 এবং 7-এ দেওয়া রয়েছে। অ্যাপেন্ডিক্স 2-এ পেয়ে যাবে তোমরা A2 ফরম্যাট পেয়ে যাবে, অ্যাপেন্ডিক্স 3-তে তোমরা A1 ফরম্যাট পেয়ে যাবে, এবং অ্যাপেন্ডিক্স 7-এ হচ্ছে তোমরা B ফরম্যাট পেয়ে যাবে। এই ফরম্যাটটা প্রত্যেকের জন্য প্রত্যেকটা লাগবে না, একজনের জন্য একটাই ফরম্যাট লাগবে। কাদের জন্য কোনটা লাগবে এটা নিয়ে আমি এখন বলছি, প্লাস আমি একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, সেখানে আরো ডিটেল বলা থাকবে। তো এখানে যারা এবছরে পরীক্ষা দিলে 10+2 তাদের জন্য A2 ফরম্যাট লাগবে। স্কুলের যে প্রিন্সিপাল বা হেডমাস্টার উনি করে দেবেন, 2 কপি ফিল আপ করে স্কুলে নিয়ে যাবে, ওখান থেকে উনি একটা কপি রেখে দেবেন, একটা কপি তোমাকে দিয়ে দেবেন। তো এটা A2 গেল। A1 হচ্ছে আগের বছরে যারা পাস করেছে তাদের জন্য A1 ফরম্যাট যদি স্কুল করে দেয়, যারা আগের বছর পাস করে তাদের করে দিলে তাতেও চলবে, যদি না করে দেয় তাহলে তোমাদেরকে যাদের কাছ থেকে করাতে হবে A1 এবং B ফরম্যাট। আমি তারও আগে বলে দিই যে A1 আর B ফরম্যাটের সাইনিং অথরিটিস হবে একই, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকে, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারেট থাকবে, ওখানে এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও র্যাঙ্কের যারা আছে তারা করতে পারবে। এছাড়া গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, তাদের সেক্রেটারি লিমিটেড যে কোনো অফিসার তারা করতে পারবে। এবং সর্বনিম্ন যেটি বলা আছে সেটা হচ্ছে যে কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও করতে পারবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে যারা ভোটে দাঁড়িয়ে জনপ্রতিনিধিত্ব করছে, অর্থাৎ এমএলএ, এমপি, তারা কিন্তু এতে সই করতে পারবেন না, তাদের সই করলে সেটা গ্রাহ্য হবে না। বি ফরম্যাটের ক্ষেত্রে যেটা রয়েছে, বি ফরম্যাট যারা প্রদেশের বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, যাদের বাবা মা এখানকার পার্মানেন্ট বাসিন্দা, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ছেলেকে বা মেয়েকে বাইরে পাঠিয়ে পড়াশোনা করানো হয়েছে, তাদের জন্য বি ফরম্যাট লাগবে। বি ফরম্যাটের সাইনিং অথরিটিও সেম যা বললাম। এবারে A1 এবং B ফরম্যাটে এই সমস্ত সাইনিং অথরিটি সই করতে না চাইলে তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যেটা 15 দিন থেকে 1 মাস লাগে। এই মুহূর্তে ভোটের বাজারে রয়েছি আমরা, সুতরাং এখন হচ্ছে না করে ভোটটা যেই পেরিয়ে যাবে তখন তোমরা অ্যাপ্লাই করে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আগেই কিন্তু সংগ্রহ করে রাখবে। কাউন্সিলিং এর সময় অনেকেই বলে যে আমি সংগ্রহ করিনি, এখন অ্যাপ্লাই করছি, এখনো আসেনি, এরকম ঘটনা কিন্তু যেন না ঘটে। অন্যদিকে EWS ক্যাটাগরি যারা থাকবে তারা 1/4/2026 পরে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে এবং সেই ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে। ওটা অনেকেই শুনি সেই সময় গিয়ে বলে আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এখনো আসেনি, এসে যাবে। যদি কেউ মনে করে যে EWS সার্টিফিকেট আমার বেরোবে ঠিক নেই, তাহলে এটাও জেনে রাখো কিন্তু EWS সার্টিফিকেট তুমি EWS এ অ্যাপ্লাই করে দিয়েছো, টিক দিয়ে দিয়েছো, এখন তুমি কোনো সিট তুমি পেলে অ্যালটমেন্টে,
কিন্তু দেখা গেল যে তুমি সার্টিফিকেট পাওনি, সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে টিক দিতে হবে। অন্যদিকে যে সমস্ত আমাদের রিজার্ভেশনগুলো রয়েছে, সিভিল ডিফেন্স কোটা রয়েছে, রয়েছে অরফানেজ হাউস বা ইনমেট থেকে যারা আছে তাদের জন্য রয়েছে, এছাড়াও তো এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস এই ক্যাটাগরির জন্য রিজার্ভেশন থাকছে। এই পিডাব্লিউ ক্যাটাগরি যারা থাকবে তাদের জন্য রিজার্ভেশন থাকবে, বাট এদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এটা একটু ভালো করে জেনে রাখতে হবে। 40 to 50% লোকোমোটর ডিসেবিলিটি লোয়ার লিম্বে একমাত্র যদি কারোর এই পিডাব্লিউডি থাকে লোয়ার লিম্বের ক্ষেত্রে, তাহলেই কিন্তু অ্যালাউ করা হবে। আপার লিম্বে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যালাউ হবে না। এখানে বলা হয়েছে যে 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলকে 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। সেই যে ডিভিশন কোন কোন জায়গায় যেতে হবে, মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য একটা আলাদা করে শিডিউল বেরোবে। সেই শিডিউলে তোমাদেরকে নির্ধারিত তোমার যে সেন্টার, সেখানে গিয়ে আলাদা করে তোমার সার্টিফিকেট প্রডিউস করতে হবে। সেখানে চেক আপ হবে, চেক আপ হওয়ার পরে সেখানকার বোর্ড তোমাকে একটা সার্টিফিকেট দেবে। সেখানকার বোর্ড সার্টিফিকেট যদি যে হ্যাঁ রিয়েলি তুমি পিডাব্লিউডি, তবেই তুমি অ্যালাউ হবে, নইলে কিন্তু তোমারটা ক্যান্সেল হয়ে যাবে। প্রেসিডেন্সি ডিভিশন করা হয়েছে, সেটা কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, নদিয়া, এদেরকে যেতে হবে। IPGMER মানে SSKM হসপিটাল যেটা কলকাতা, এখানে যেতে হবে। আচ্ছা, মেদিনীপুর ডিভিশন যেটা করা হয়েছে সেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে যেতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুরে, এটা যেতে হবে। নেক্সট বলা হয়েছে এখানে বারওয়ান ডিভিশন যেটা করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান, সেখানে হাজির হতে হবে। মালদা ডিভিশনে যেটা বলা হয়েছে, মালদা ডিভিশনে যাবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এটা মালদা মেডিকেল কলেজে যাবে, সেখানে মালদাতে। আর জলপাইগুড়ি ডিভিশন করা হয়েছে, জলপাইগুড়ি ডিভিশন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এখানকার ক্যান্ডিডেটরা যাবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং এ। তাহলে এইটা 5টার জন্য, এই 5টার জন্য যেতে, তো কবে যাব সেটা হচ্ছে তোমাদের জন্য আলাদা করে আবার একটা নোটিশ হবে, এই ওয়েবসাইটে দেওয়া হবে। সেইটা দেখে তোমাদেরকে সেই দিনে তোমাদের যে এখন সার্টিফিকেট যা হোল্ড করছো সেই সার্টিফিকেট নিয়ে তোমাদের ওখানে হাজির হতে হবে। পিডাব্লিউ ক্যান্ডিডেট জন্য স্পেশাল কিছু সুবিধা রয়েছে, স্পেশাল কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে, সেটা আমরা জানি প্রত্যেকটা দেওয়া থাকে। যেমন অ্যাপ্লিকেশন ফিতে কনসেশন থাকে একটা। নেক্সট রয়েছে কম্পেনসেটরি টাইম, অর্থাৎ যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তার জন্য এক্সট্রা টাইম থাকে। আর এখানে থাকবে যে স্ক্রাইব বা রিডার, অর্থাৎ যারা লিখতে পারবে না সেভাবে তার জন্য স্ক্রাইব বা রিডারের ব্যবস্থা করা থাকবে। যদিও এই ক্ষেত্রে বলা হয়েছে কেবলমাত্র লোয়ার লিম্বে প্রবলেম থাকলে অ্যালাউ করা হবে, আপার লিম্বে নয়। সুতরাং এই স্ক্রাইবের এই প্রশ্নটা হয়তো আসবে না। জিএনএম এর কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু দেখে নিই। কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম, যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এরকম দুটো হচ্ছে সেকশনে কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1 এর কোশ্চেনে 1 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনে থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, ভুল হলে 1/4 করে কাটা যাবে। অন্যদিকে ক্যাটাগরি 2 এ কিন্তু প্রত্যেকটা হচ্ছে 2 নম্বর করে থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু কারেক্ট যে অ্যান্সার সেই অ্যান্সার হবে এক বা একাধিক। সুতরাং এখানে প্রপোর্শনের নাম্বার পাওয়ার সুযোগ থাকবে, ভুল করলে 0 হবে। এবং প্রপোর্শনের নাম্বারে যদি 3টে অ্যান্সার কারেক্ট হয়, সেখানে তুমি যদি 2টো দিয়ে থাকো তাহলেও কিন্তু প্রপোর্শনের নাম্বার পাবে। অথবা সেইভাবে তোমরা কিন্তু অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবে, ভুল দাগ দেবে না। এখানে দেখে নিচ্ছি লাইফ সায়েন্স, 10th স্ট্যান্ডার্ড লাইফ সায়েন্সের কোশ্চেন হবে 1 নম্বর করে 30টা, এখানে 10টা হবে 2 নম্বর করে, টোটাল কোশ্চেন হবে 40টি, মোট নাম্বার থাকবে 50। ফিজিক্যাল সায়েন্স সেটিও 10th স্ট্যান্ডার্ডে হবে 15টি থাকবে, 1 নম্বর করে 5টি থাকবে, 2 নম্বর করে, মোট কোশ্চেন হবে 20টি, আর মোট নাম্বার হবে 25 বা 25। বেসিক ইংলিশ হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের হবে, বেসিক ইংলিশে 1 নম্বর করে 15টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2 এ কোনো কোশ্চেন থাকবে না, সুতরাং 15টা কোশ্চেন হবে 15 নম্বরের। ম্যাথমেটিক্সে হচ্ছে এখানে 10টি কোশ্চেন 1 নম্বর করে থাকবে, ক্যাটাগরি 1 এ, ক্যাটাগরি 2 এ কোনো কোশ্চেন থাকবে না, সুতরাং ম্যাথমেটিক্সে 10টি কোশ্চেন আর 10 নম্বর থাকবে। জেনারেল নলেজ 12 স্ট্যান্ডার্ডের, কারণ জেনারেল নলেজে কোনো স্ট্যান্ডার্ড হয় না, তাই 12 স্ট্যান্ডার্ডে যা হবে সেরকম 10টি 1 নম্বর করে কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2 এ কোনো থাকবে না। এখানে মোট কোশ্চেন থাকবে 10টি, আর মোট হচ্ছে মার্কস হচ্ছে 10। লজিক্যাল রিজনিং এ 1 নম্বর, অর্থাৎ ক্যাটাগরি 1 এ 5টি কোশ্চেন থাকবে 1 নম্বর করে, অন্যদিকে ক্যাটাগরি 2 এ কোনো কোশ্চেন থাকবে না লজিক্যাল রিজনিং এ। টোটাল লজিক্যাল রিজনিং এ কোশ্চেন থাকবে 5টি, এবং টোটাল মার্কস হবে 5। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাটাগরি 1 এ 85 হচ্ছে কোশ্চেন হবে, 85 হচ্ছে এখানে কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1 এ, 15টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 2 এ,
টোটাল কোশ্চেন 100 এবং টোটাল মার্কিং যেটা হবে, যেটা মার্কস থাকবে সেটা হচ্ছে 115। এই যে এক্সাম, এই এক্সামটা ওএমআর বেসড হবে। শুধু ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে সার্কেল বা ওভাল যা থাকবে ওএমআর শিটে সেগুলোকে ফিল আপ করার মধ্যে দিয়ে অ্যান্সার করতে হবে। এএনএম জেএনএম এর যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে কোশ্চেন হবে বেঙ্গলি এবং ইংলিশে, কিন্তু লজিক্যাল রিজনিং, ইংলিশ এই দুটো সাবজেক্টে ইংলিশেই কোশ্চেন হবে। লজিক্যাল রিজনিং হচ্ছে বাংলায় করা যাবে না, ইংলিশ হচ্ছে বাংলায় করা যাবে না। সুতরাং এই দুটো সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলো কিন্তু সবই ইংলিশ বাংলাতে কোশ্চেন থাকবে। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এএনএম আর জিএনএম এর জন্য যে নোটিফিকেশন হয়েছে, ফর্ম ফিল আপ হতে চলেছে, সেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে বলবো। ছবি যেরকম বললাম সেভাবে করবে, সিগনেচার খুব যত্ন করে করবে, রানিং হ্যান্ডে, ক্যাপিটাল লেটারে নয়। এই জিনিসগুলো প্রত্যেকটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের এই ভিডিও সেশনে তোমরা আমাদের সঙ্গে যারা থাকলে, এতক্ষণ সময় দিলে, তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।